হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ দুটো ঘটনা নিয়ে। আজকে দুটো স্পেশাল তোমাদের জন্য ঘটনা আমি রেখেছি। কারণ কেন বলো তো? তোমরা বলতে পারবে? কারণ শোনা কথা চ্যানেল আজকে 1K কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো সেটা শুধু তোমাদের জন্য। আর তোমাদের জন্য যদি এতটা তোমরা আমাকে সাপোর্ট করতে পারো, ভালোবাসা দিতে পারো, তাহলে আমি তোমাদের জন্য দুটো ঘটনা তো রাখতেই পারি। আর দুটো ঘটনা আজকে দেখো, কে কে আজকে রাতে তোমরা ঘটনা শুনবে আগে থেকে ডিসাইড করো যতক্ষণ আমি কথা বলছি। কারণ আজকের দুটো ঘটনা মারাত্মক লেভেলের, কিন্তু ভয় লাগবে, এইটুকুনি কথা দিতে পারি। তো চলো, কথা বাড়াবো না বেশি। কিছু নাম আমি লিখে নিয়ে বসেছি, সববার লাস্টে আমি নাম ঘোষণা করব। তবে ঘটনায় যাই। হ্যাঁ, প্রত্যেক দিনের মতো বলে দিই, একটা করে লাইক করে নাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। সাথে কিন্তু আমার অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, শোনা কথা, ভূত সত্যি, আর হচ্ছে আবার ইনস্টার। তো তোমরা তাড়াতাড়ি সেগুলো ক্লিক করো। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, করে নিও। তাহলে চলো এবার কিন্তু সোজা ঘটনায় যাওয়া যাক। একজন ডক্টরের অভিজ্ঞতা আমি তোমাদেরকে বলি, শোনো। আমাদেরকে যে বোন ঘটনাটা বলেন, উনি একজন জুনিয়র ডক্টর। তো বোন বলছেন যে দিদি ভাই, আমি ভূত পেত আত্মা মানি, মিথ্যা কথা বলবো না। আমি একজন ডক্টর বলে বলবো না যে না, আত্মার অস্তিত্ব হয় না, অথবা এসব কিছু ঠিক আমি বলবো না কখনোই। কারণ আমি আজকে যে ঘটনাটা বলবো, যে জিনিসটা রিলেট করে, সেটা হচ্ছে এই আত্মার সাথেই কানেক্ট আজকের ঘটনাটা। বলছেন আমি যে হসপিটালের নাম তো এখানে বলা যাবে না। বলছে যে হসপিটালে আমি আছি, সেই হসপিটাল থেকে আমার যে পিজি, যেখানে আমি থাকি, মানে পায়ে হেঁটে ধরে নাও গেলে পারে 15 মিনিট লাগবে। তাহলে বুঝতে পারছো যে হসপিটাল থেকে পিজির দূরত্ব কতটা হতে পারে। 15 মিনিটের রাস্তা মানে সেই রকমও না 15 মিনিট যেতে লাগে। বলছে হসপিটাল থেকে আমার পিজিটা দেখা যায়, আবার পিজিতে যখন আমি চলে যাই, পিজি থেকে কিন্তু আমার হসপিটাল ক্লিয়ারলি দেখা যায়, কারণ মাঝখানে কোনো বাড়িঘর নেই, রাস্তা। এবার ঘটনাটায় আসি। আমাকে ডক্টর বোন বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। আমি ওখান থেকে অনেক দূরে, যেখানে আমি এখন প্র্যাকটিস করছি, পিজিতে থাকি, হসপিটালে আমি আছি। এখানে হসপিটালের নামটা হাইট থাকবে, বোনের নামও হাইট থাকবে। শুধু ঘটনাটা শেয়ার করবো বোনের কথা মতো। আমাদের বোন বলে, দিদি ভাই আমি যখন 2023-এ একদম শেষের দিকে পিজি জয়েন করি, তখন বেশ ঠান্ডা। তো আমাদের মোটামুটি সন্ধ্যের পর ছুটি দিয়ে দিত, চলে যেতাম। আবার কখনো নাইট শিফটিং থাকতো, তখন আসতে হতো। তো প্রথম যেদিকে ঘটনাটা ঘটে, তখন 8টা সাড়ে 8টার দিকে আমাদেরকে ছুটি দিয়ে দিত। বলছে এরকম আমি যে পিজিতে থাকতাম, সেই পিজিতে আমার সাথে আরো দুটো মেয়ে থাকতো। একই সাথে আমরা 3 জন থাকতাম। একটা পিজির রুম ছিল, পাশাপাশি 3টে রুম, মানে একটা পিজিতে পাশাপাশি 3টে রুমে আমরা 3 বন্ধু থাকতাম। তো বলছে দিদি ভাই একদিনকে আমার খুব ভালো করে মনে আছে, 2023-এর একদম শেষের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে। তো আমি বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি, হসপিটাল থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ আরো 2 জন বান্ধবী যারা আমার সাথে যাবে পিজি পর্যন্ত, ওরা পিজিতেই থাকে, ওরা ওদের রুমে চলে যাবে, আমি আমার রুমে চলে যাব। বলছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি 2 জন কেউ আসছে না, 3 জনে একসাথে যাই। তো ওই যে হসপিটালের যে রাস্তাটা আছে, বলছে ওই রাস্তাটা, ওই পেশেন্ট আসা যাওয়া করে, গাড়ি অ্যাম্বুলেন্স আসা যাওয়া করে, আদার্স ওখানে লোক বসতি টুকটাক কিছু আছে, কিন্তু মানে ওই যেরকম চলতি রোড থাকে, বাস ট্রেন ট্যাক্সি, সেরকম কিন্তু যাতায়াত করে না। তার জন্য রাস্তাটা মূলত ফাঁকা ফাঁকা থাকে। ওই পেশেন্টের গাড়ি, ডক্টরসরা আসেন, নার্সরা আসেন, এছাড়া কোনো গাড়ি ওখানে কিন্তু যাতায়াত করে না। বাইরের কোনো
ট্রান্সপোর্টের কথা বলছি। তো আমাদের বোন বলছে যে দিদি ভাই আমি দাঁড়িয়ে রয়েছি, তো ওরা দুজন বান্ধবী আসছে না দেখে আমি ফোনটা করলাম। ফোনটা করলাম, একবার রিং হলো, ফোনটা রিসিভ করিনি, একজনকে করি আমি। তারপর আমি দেখলাম যথারীতি আমার ফোনের একদমই মানে চার্জ নেই, একদম চার্জের যে লেভেল একদম ছুঁই ছুঁই, মানে জাস্ট অফ হবে। আমি ভাবলাম যা, আমি চলে গেলে ওদের সাথে একবার যদি কন্ট্যাক্ট করতে পারতাম ভালো হতো, চলে যাচ্ছি, এবার কি হবে। ফোনটা তো মনে হচ্ছে যেতে যেতেই ডেট হয়ে যাবে, হসপিটালের গেট পেরোলেই ফোনটা চলে যাবে। তো যদি ফোনও করে আমাকে পাবে না, একটা খারাপ জিনিস লাগছে, কেন তখন নতুন নতুন তো, ওরা বান্ধবী হয়েছে। আর মানে আমাকে তখন গাইড করার জন্য ওরা দুজনই ছিল, কারণ ওরা তার আগে থেকে ওই পিজিতে থাকে। আমাদের বোন বলছে দিদি ভাই আমি ঘুরে হাঁটা শুরু করলাম। তখন রাত প্রায় 8:45, আমি হাঁটছি, পুরো রাস্তা ফাঁকা, বেশ ঠান্ডা, জাঁকিয়ে কুয়াশা, রোডের দু সাইডে মানে বড় বড় গাছ। তো আমি গাছের নিচ দিয়ে একটা রেলিং ধরে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে আমার ফোনটা ডেড হয়ে গেল, আমি বুঝতে পারলাম। কারণ আমরা জানি আগে এরকম কিছু ফোন ছিল যে ফোন যখন ধরো চার্জ চলে গেল, ফোনটা অফ হয়ে গেল, তখনও একটা না মিউজিক হয়ে ফোনটা অফ হয়ে যেত। আবার আমরা যখন ফোনটা ওপেন করি তখনও অনেক সময় দেখবে মিউজিক হয়ে ফোনটা ওপেন হয়। তো বোন বলছে আমি বুঝতে পারলাম আমার ব্যাগে রাখা ফোনটা আমাকে একটা সিগন্যাল দিয়ে ফোনটা বন্ধ হয়ে গেল। দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি তাড়াতাড়ি করে হাঁটা দিয়েছি যে পিজিতে চলে যাই, ওরা হয়তো বেরিয়ে অবশ্যই আমাকে খোঁজ করবে, জানবে আমি পিজিতেই আছি, আমার সাথে দেখা হবে আসলে। বলছে আমি পিজিতে গিয়ে আমি আমার পিজিতে শুয়ে রয়েছি, ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি, একটা ছোট্ট বই আমি নিয়ে পড়ছি শুয়ে শুয়ে। হঠাৎ আমার রুমের ডোরবেলটা বেজে উঠল। খুব সাইলেন্স পিজিটায় আমি ছিলাম, যেই পিজিটায় আমি পিজির কথাটা বলছি, খুব সাইলেন্স। তো যখনই ডোরবেলটা হট করে ওঠে বেজে, আমি সাথে সাথে চমকে উঠি। তো চমকে উঠে আমি তখন সাড়া নিলাম, কে? তখন দেখলাম আমার যে দুই বান্ধবীর কথা এতক্ষণ বলছিলাম তাদের মধ্যে একজনের গলা আমাকে ডাকছে। আমি তখন বললাম যে আসছি একটু দাঁড়াও, আসছি। তো আমি গিয়ে যখন দরজাটা খুলি, রুমের দরজাটা খুলতেই আমি অদ্ভুতভাবে মানে আটকে উঠলাম। সেটা হচ্ছে ওখানে কেউ নেই। আমি ভাবলাম মনে হয় যে এটা ইচ্ছাকৃত করছে, কারণ আমি চলে এসছি আগে আগে, হয়তো রাগ বশত আমাকে এটা ভয় দেখাচ্ছে বা একটা হ্যারেস করছে। তো আমি তখন ওই দরজাটা ভিতরে ঢুকে আস্তে করে ভেজিয়ে রেখে ওখানটা দাঁড়িয়ে রয়েছে, আর আমি দাঁড়িয়ে রীতিমতো করে মুচকে মুচকে হাসছি। কারণ আমি ভাবছি ও তো জানবে না, ভাববে আমি ভিতর থেকে গেটটা লক করে আবার শুয়ে পড়েছি। তো আবার এসে যখন ডোরবেলটা আমার বাজাবে আমি সাথে সাথে খুলবো, তাহলে ও ধরা পড়ে যাবে এটা কে করছে। এবার সব থেকে বড় কথা বলছে, আমি তো গলার ভয়েস শুনেছি, হ্যাঁ ও সাড়া দিয়েছে, আমাকে ডেকেছে। তো ওই ভেবে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বোন বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, বেলটা বাজলো সাথে সাথে আমার দরজা তো খোলা, আমি সাথে সাথে দরজাটা খুলে দিই, পাল্লাটা একটা খুলে আমি সাথে সাথে মুখটা বাড়িয়ে দেখছি নেই কেউ। এটা কোনোভাবে পসিবল না, কোনোভাবে না, যত জোরেই সে বেল বাজিয়ে দৌড়ে ছুটে চলে যাক কোনো মতেই হবে না। কারণ একটা যে পাশাপাশি আমাদের যে রুমগুলো ছিল, মোটামুটি রুম পাশাপাশি হলেও ওই ডোরবেল বাজিয়েই পালানোর মতো অসম্ভব ব্যাপার, অসম্ভব। হয়তো আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। তখন আমি নেক্সট লেভেলের কিন্তু ভয় পাই, একটা ভয় পেতে আমি সোজা দরজাটা ভালো করে বন্ধ করে আমি এসে রুমের বেডের উপর বসে আছি, আর রীতিমতো ভয় লাগছে যে কি ব্যাপার হলো। তাও মনকে বোঝাচ্ছি, নানা রকম ভাবে মনকে আমি আশ্বাস দিচ্ছি যে না এটা আমার ভুল, হ্যাঁ হতেই পারে, হয়তো ছুটে চলে গেছে বা অন্য পিজির কোনো ছেলে করেছে, মানে এরকম ভাবে আমি নিজেকে বুঝাচ্ছি।
আমাদের বোন বলছে, দিদি ভাই যখন রাত প্রায় 11টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে তার অনেক আগেই, 11টা বাজে, তখন আমার শোয়ার টাইম। আমি মাঝে মাঝে কিছু ডাক্তারের বই টই পড়ি। তো আমি কি মন গেল যে আচ্ছা, ওরা তো আমার সাথে চলে আসে দুজনে, আজকে কি ওরা আসেনি? আর ওরা যদিও আসে তাহলে পরে আমাকে একবারও ডাকলো না তো। কি ব্যাপার, মানে মনের মধ্যে না একটা কৌতূহল তো হচ্ছেই যে প্রত্যেকদিন একসাথে আসি 2-3 বান্ধবী, তো ওরা কি দুজন আসেনি? আমি আস্তে করে ভয়ে ভয়ে, যদিও আলোয় আলো, পিজিটা অন্ধকারের কোনো চিহ্ন মাত্রা নেই, পুরোটাই লাইটে লাইট, প্রত্যেক কটা ফ্লোরে লাইট দেওয়া, সিঁড়িতে লাইট দেওয়া। যাই হোক, আমি আস্তে আস্তে বেরোলাম। বেরিয়ে আমি না হেঁটে 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 ওদের রুমের সামনে যাই। রুমের সামনে যখন গেলাম দেখলাম দুজনেরই রুমের যে ডোর আছে দেখলাম লক করা। আমার হট করে ভাবলাম কি হলো, লক করা মানে ওরা কি এখনো আসেনি? কারণ ওরা, আমি চলে আসলাম, ওরা কেন আসবে না? কি ব্যাপার, কি হলো? মাথায় নানা রকম টেনশন হচ্ছে। তখন আমি সাথে সাথে, ফোনটা তো আমার ডেট হয়েছিল, আমি চার্জে দিয়ে রেখেছিলাম, ফোনটা আমি সাথে সাথে অন করলাম। অন করতেই আমি দেখলাম আমার ফোনে অসংখ্য নাম্বারে ফোন আছে, মানে কয়েকবার 2-3টে নাম্বার দিয়ে কয়েকবার করে কল ঢুকেছে। আমি ভাবলাম কাকে ফোন করব। তারপর আমি ওই কোনো নাম্বারে না ফোন করে আমি আমার যে দুই বান্ধবীকে আমি লাগাতার কয়েকবার কল করলাম, কিন্তু কারোরই ফোন কেউ রিসিভ করছে না। তখন আমি ভাবলাম তাহলে কি আমি একবার হসপিটালে ফোন করে দেখব। তো হসপিটালে আমি ফোন করলাম, সুপার যিনি ছিলেন নাইটে, উনি ফোনটা রিসিভ করে, একজন লেডি। সুপার আমাকে বলল যে কি বলছেন? আমি তখন সুপারকে বললাম ওদের কথা, আমার পরিচয় দিলাম। তখন বললো, ও আচ্ছা আচ্ছা, বলো কি হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধায় পড়েছো? মানে আমি তখন নতুন জয়েনিং করেছি। তো আমি তখন বললাম যে না ম্যাডাম, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু খুব চিন্তা হচ্ছে। আমার সাথে পিজিতে আরো 2 বান্ধবী থাকে, ওদের নাম বললাম, তো ওরা এখনো আসেনি। বলছে কেন, তুমি জানো না কিছু? আমি তখন বললাম যে না ম্যাডাম, কি বিষয়? তখন বলছে কেন, ওদের একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি বললাম ম্যাডাম কি বলছেন? বলছে হ্যাঁ, তুমি চলে এসো, ওরা তো 2জন এখানেই রয়েছে, আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাড়ির লোকও এসেছে, চলে এসো, খুব সিরিয়াস অবস্থা। আমি বলছি ভগবান, আমি তো জানি না কিছু। সাথে সাথে আমি গেটে লক করলাম। পিজি থেকে নাবার সময় একজন গার্ড থাকে, একজন কাকু, গার্ডকে বললাম যে কাকু এরকম ব্যাপার, ওরা তো 2জন আসেনি। কাকু আমার মুখের দিকে তাকিয়েই রয়েছে, হয়তো ঘুমের ঘোরে ছিল। আর কাকু রাতের বেলা একটু ড্রিঙ্কও করে, সেটা আমরা জানতাম। আর রাতে তো আমাদের কোনো কাজ থাকতো না, আমরা 9টা 8:30টায় ঢুকে যেতাম। আর রাতের বেলা যখন আমাদের থাকতো হসপিটালে ডিউটি, তখন তো আমরা 8টা 8:30টার সময় বেরিয়েই আসতাম। উনি ড্রিঙ্ক করলেন না করলেন আমাদের কোনো ওইটা নিয়ে প্রবলেম ছিল না। তো ওই যে কাকুটা, ওই কাকুটাকে বলে আমি জাস্ট একা, তখন প্রায় 11:30 11:15 বাজে, আমি আসছি। পুরো রাস্তা ফাঁকা, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কনকনে শীত যেটা বলে। আর আমি মাথা থেকে পুরো পা পর্যন্ত ভালো করে মুড়ে নিয়েছি নিজেকে। একটা কোট ছিল, কোটটা উপর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কোটের ভিতরে হাত দুটোকে ঢুকিয়ে হনহন করে হেঁটে আসছি। রাস্তা পুরো ফাঁকা, একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই। আর মানে এত দুপাশ থেকে গাছ, আমি প্রথমেই বললাম 15 মিনিট লাগে যেতে, কিন্তু এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে ওই রাতের বেলা। বাইরের যে দৃশ্যটা, চারপাশে শুধু ঝিঝি পোকা, একটা শব্দ হচ্ছে, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, অনেক দূরে রেল লাইন আছে, হালকা ট্রেনের সাউন্ড আসছে, আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। মানে সে একটা বিভৎস প্রকৃতির একটা বিভৎস রাত। আমি হেঁটে যাচ্ছি, হসপিটালের ঠিক সামনে আমাদের মর্গ পড়ে, লাশকাটা ঘর, হসপিটালের ঠিক ডান সাইডে ঢুকতেই ঠিক ওখানটা আসলাম। তখন দেখলাম মর্গের যে দরজাটা, সেই দরজাটা খোলা রয়েছে, একটা সাইড বন্ধ, একটা সাইড খোলা। আমি জাস্ট দেখে হন্তমন্ত হয়ে উপরে চলে গেলাম। যেতেই আমি সুপারকে আমি কল করলাম। সুপার বলছে হ্যালো। আমি বললাম যে ম্যাডাম, আমি আপনাকে কল করেছিলাম, ওদের 2জনের নাম বললাম, যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওর নাম বললাম, যে আমি ম্যাডাম এসছি, কোন ওয়ার্ডে আছে।
তখন ম্যাডাম আমাকে বলে দিল, আমি সাথে সাথে ছুটে গেলাম। ওরা আমাকে ডেকে বলল যে তুমি এসছো, তুমি আসতে গেলে কেন একা একা এই রাতের বেলা? তখন বললাম যে না, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, কি করে হলো? তখন আমাকে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে ওর কোনো সেন্স নেই। দেখলাম মাথার এখানটা ফেটে গেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। আর যে মোটামুটি সুস্থ আছে দুজনের মধ্যে একজন, সে আমাকে ইশারা করে বলল, বললো না, বলো বাইরে গিয়ে বলছি। বললো মানে এখানে কিছু বলো না, ওর তো বাড়ির আত্মীয় স্বজন আছে, বাইরের দিকটা চলো বলছি। তো এই কথা বলতো তখন আমাদের বোন বলছে ঠিক আছে। তো ও দাঁড়িয়ে দেখলো কিছুক্ষণ, দেখার পর যে বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছে ও তো হুঁশ নেই। তো আর একজন যিনি ছিলেন, তো সে এই বোনকে বাইরেটা নিয়ে আসে ডেকে, কারণ যার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বাড়ির আত্মীয় স্বজন সবাই ওখানে উপস্থিত রয়েছে ওই ওয়ার্ডে। বাইরে নিয়ে এসে বোনকে সে বলে যে তুমি তো 8:30টার সময় চলে যাও, আর তোমার সাথে আমরাও যাই, আমরা তো অনেক আগে থেকেই এখানে প্র্যাকটিস করছি, আর অনেক আগে থেকেই আমরা পিজিতে থাকি, আর তুমি তো নতুন, তোমার জন্যই ও খুব তাড়াহুড়ো করছিল, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একতলা সিঁড়ি দিয়ে দোতলায় পুরোটাই গড়াতে গড়াতে পড়ে হসপিটালের সিঁড়ি দিয়ে। স্লিপ ছিল বা হয়তো কেউ চা নিয়ে গেছে সম্ভবত, বললো বাইরে দিয়ে কেউ চা নিয়ে গেছে, পেশেন্টের বাড়ির লোক, সিঁড়ির মধ্যে চা পড়েছিল। আর ও নামছিল যখন, ওই চায়ের মধ্যে একদম সিঁড়ির কোণে চায়ের মধ্যে পাটা পড়ে, স্লিপ করে যায়। ও গড়াতে গড়াতে নিচে পড়ে, সেন্সলেস তো তখনই হয়ে যায়, প্রচুর ব্লিডিং ওর বেরিয়ে গেছে। তখন বলছে ও ঠিক হয়ে যাবে তো? বলছে হ্যাঁ ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তবে ডাক্তার বলেছে ও অতিরিক্ত দুর্বল, আর ও শরীরে রক্তের ভাগটাও খুব কম আছে, তবে চিন্তা করতে হবে না। এইসব কথা বলার পর বলছে যার সাথে ওরকম হয়েছে সে তো তার বাড়ির লোক আছে, তো সে দেখার জন্য বাড়ির লোক থেকে গেল। আর আমার যে বোন ঘটনাটা পাঠায়, খুব মিষ্টি বোন, আমাকে ফটোও পাঠিয়েছিল। বোন বলছে যে দিদি ভাই আমাকে ও বলল, মানে যে আরেকজন ছিল সুস্থ, ও বলল যে তুমি দাঁড়াও, তোমার সাথে আমি একসঙ্গে পিজিতে চলে যাব, কারণ একা একা তুমি আবার যাবে, এখন রাত প্রায় 1টা বাজতে যাচ্ছে, তারপর আমি আবার যাব, দুজনে একসাথে হেঁটে চলে যাব। বললো ঠিক আছে। এবার দুজনে ওই যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাড়ির মা বাবার সাথে কথা বলে, ভাইটাই এসছিল তাদের সাথে কথা বলে, বলছে আমরা দুজন এবার পিজির দিকে রওনা দিলাম। বলছে যখন নেবে আসছি তখন আমাদের বোন পেতুনি যাওয়ার সময় লক্ষ্য করে যে মর্গের যে দরজাটা রাতের বেলা তো লক করা থাকে, তো খোলা একটা পাল্লা। তো যখন নেবে যাচ্ছে তখনও দেখছে একটা পাল্লা খোলা রয়েছে, একটা পাল্লা কিন্তু মানে যে দরজার পাল্লার কথা বলছি, একটা ভেজানো রয়েছে। আর মর্গের সামনে কিন্তু একজন থাকে কর্মরত, যে সারাক্ষণ 24 ঘন্টা ডিউটি দেয়, শিফটিং হয়, বদলায়। তো তখন কেউ নেই ওখানে। তো এই দেখে বোন বলছে যে দিদি ভাই আমি না ওখান থেকে চলে আসছিলাম, আমার সাথে ও রয়েছে কিন্তু, ঠিক আছে, ওই যে আর একটা বান্ধবী, বলছে আমরা চলে আসছি, হঠাৎ করে আমার না একটা কিছু কৌতূহল হলো। আমি পাশে ওকে বললাম নাম করে যে আচ্ছা একটা কথা বলবো তোমায়। বলছে বলো। আমি বললাম একটু দাঁড়াবে এখানে। তখন ও বললো কেন, কিছু ওষুধ টষুধ নেবে? আমি বললাম যে না, আসলে আমি যাওয়ার সময় দেখলাম মর্গের গেটটা খোলা আছে, আমি তো জানি রাতের বেলা মর্গটা বন্ধ থাকে। তখন বলছে হ্যাঁ, মর্গ তো রাতের বেলা কেউ খোলে না, যদি কোনো পুলিশ কেস না হয়, দরকার না হলে তো বন্ধই থাকে। আমি তখন বললাম দেখো, আমি দেখলাম মর্গের দরজাটা খোলা, একটা পাল্লা খোলা আছে, তুমি কি আমার সাথে যাবে? তখন আমাকে বললো কি দরকার, চলো না আমরা পিজিতে গিয়ে শুয়ে পড়ি, কালকে তো আবার সকালে ডিউটি আছে, একটু দেরি করে আসলেও হবে, কারণ আমাদেরই বান্ধবীর এরকম হয়েছে, তো দেরি করেই আসবো, 12টার দিকে অসুবিধা নেই, কিন্তু কি দরকার আছে, চলো খোলা আছে আছে। তো আমাদের এই বোন বলছে, ও আমাকে বলার পর আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, সবে মানে হসপিটালের যে গেট, সদর গেটটা বাইরের, সেই গেট থেকে জাস্ট আমরা রোডে নামবো এরকম সময় হট করে আমাকে আমার পাশের যে বান্ধবী, ও আমাকে বলল যে
আচ্ছা চলো তো দেখি, মর্গের গেটটা খোলা আছে যখন তুমি বললে, কদিন ধরে আমাদের সুপার বলছিল রাতের বেলা নাকি ডেড বডি চুরি হচ্ছে। তো এরম হতে পারে, কি ব্যাপার একটু দেখি তো। তখন আমি বললাম যে যাবে। এবার আমরা দুজন কি করি, ওই আস্তে আস্তে পা চিপে চিপে কোনো রকমে মর্গের ওই গেটটার সামনে যাই। যখন দেখছি একটা পাল্লা ভেজানো একটা পাল্লা খোলা, আমরা ওই একটা পাল্লার সাহায্য নিয়ে ওখান থেকে দুজনেই উকি মেরে মর্গের ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করছি। রীতিমতো একটা একটা জিরো লাইট জ্বলছে, আর কম করো 30 থেকে 32টা ডেড বডি, সাদা কাপড় উপর দিয়ে দেওয়া শোয়ানো রয়েছে, কিছু নিচে রয়েছে শোয়ানো, আর একটা টিম টিম করে লাইট। মানে সত্যি কথা বলতে মর্গের ভিতরে অশরীরী থাক না থাক, ওই যে লাইট আর খোলা পাল্লা থাকার কারণে ঠান্ডায় যে কুয়াশা ঘিরে ধরেছে মর্গের ভিতরের দৃশ্যটা, একটা ভৌতিকের থেকেও কিছু যদি থাকে তার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে যখন ওই ভিতরটা আমরা দেখছি। আমাদের বোন বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা ডেড বডি তো চোখের সামনে দেখি, অঙ্গ প্রত্যঙ্গ কাটছি, সেলাই করছি, বের করছি, কোথায় কি থাকে কোন পাশে কি থাকে সব কিছু নাড়াঘাটা করি। এতটা হাত কাঁপে না বা ভয় লাগে না সেগুলো করতে, রিয়েল। আর মর্গের ভিতরে ওই রাত তখন প্রায় 2:15 বাজে, মিটমিটে আলো, কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ, আর ওই যে সাদা পুরো কাপড় দিয়ে লাশগুলোকে মোড়ানো, এই দৃশ্য দেখে রীতিমতো আমরা দুজনেই খুব ভয় পাই। বলছে হাত না কাঁপছে, থরথর থরথর করে হাত মুখ কাঁপছে ওই দেখে ভয়তে। কিন্তু আমাদের সাহস হয়নি যে আমরা দরজা আর একটা খুলে ঢুকবো বা সাড়া নেব, সেই সাহসটা আর হয়নি। আমরা আমরা দুজনে কোনো রকমে ওইখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমার পাশে যে পিজিতে থাকে, মানে আমার পাশের যে রুমে থাকে বান্ধবী, তো ও আমাকে বলছে, "বাবা, খুব ভয় পেয়েছি, তোমার ভয় লেগেছে?" তখন আমি বললাম, ভয় মানে? দেখো আমার হাতটা ধরে, এখনো হাত কাঁপছে, দেখো আমার বুকে হাত দিয়ে এখনো বুকটা না কিরকম লাফাচ্ছে। তখন বললো, হ্যাঁ সত্যি, আমিও এতদিন ধরে প্র্যাকটিস করছি, তোমার আগে আমি সিনিয়র, কিন্তু বিশ্বাস করবে না আমি মর্গে কোনোদিন যাইনি, মর্গের ভিতরের দৃশ্যটা আজকে প্রথম দেখা তোমার সাথে। বলে দুজনে কথা বলতে বলতে যাচ্ছে। বলছে দুপাশে রাতের অন্ধকার, কুয়াশা আচ্ছন্ন রাস্তা, কিছু দেখা যাচ্ছে না। বলছে হাতটা যদি এরকম করে রাখি, মানে এরকম করে হাত রাখলে পারে হাত দেখা যাচ্ছে না, আঙুল, এত গভীর কুয়াশা, মানে বুঝতে পারছো, হাত যদি তুমি দূরে রেখে দেখো তুমি হাতের আঙুল দেখতে পারবে না। বলছে কোনো রকমের দুজনে মানে দাঁত টিপে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিজি পর্যন্ত যায়, পিজিতে গিয়ে রুমে চলে যায়। ও যে পাশের রুমে থাকা সে পাশের রুমে, আর আমাদের বোন তার রুমে চলে যায়। বলছে দিদিভাই এবার তুমি বিশ্বাস করবে না, রুমে যাওয়ার পর আমার তো খাওয়া আগেই হয়ে গেছিল, আমি না শুয়ে পড়ি। আর আমার ওই যে যে আমার সাথে আসে বান্ধবী, ও আমাকে ফোন করলো। তখন প্রায় ধরে নাও 2:30 বেজে গেছে, আমাকে ফোন করলো। ফোন করতে রিং হচ্ছে যখন ফোনে, আমি সাথে সাথে উঠে দেখলাম যে ও ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ বলো কি হয়েছে। তখন আমাকে বলল যে রাতের বেলা যদি তোমাকে কেউ গেট নক করে তুমি কিন্তু উঠবে না, যদি কেউ ধরো রাতের বেলা বেল যদি বাজায় উঠবে না। আমি তখন ওকে বললাম কেন? বলছে না আজকে শনিবার তো, আজকে তোমাকে আমি বলে দিচ্ছি উঠো না। আমি তখন বললাম কেন এই কথা বলছো? তখন আমাকে বলছে যে না, আমি যেটা বলছি তুমি শোনো, তুমি তো নতুন, সবে তো জয়েনিং করেছো, এখনো একটা মাস হয়নি, একটা সপ্তাহ হয়নি, প্রথম সপ্তাহ, এটা শনিবার, তোমাকে আমি যেটা বলছি তুমি শোনো। হ্যাঁ, শনিবারে বিশেষ করে প্রত্যেক শনিবারে তোমাকে যদি কেউ বেল বাজায় বা নক করে মানে ডাকে, কোনো মতে কিন্তু তুমি বেরোবে না বাইরে, বেরোলে কিন্তু বিপদ। আমি এই কথা শুনে রীতিমতো প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয়। আমি তখন বললাম কি, ইমা আমি তাহলে এখানে থাকবো না, বলছে এখন রাখছি সকালে কথা হবে, গুড নাইট বলে ফোনটা কেটে দেয়। আমাদের বোন বলছে দিদি ভাই তুমি জানো না, একে তো বাবা মা দাদা ভাই সবাইকে পুরো ফ্যামিলি ছেড়ে এখানে এসে পড়ে আছি,
তার মধ্যে এইসব কথাবার্তা। এবার যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করি, ওই যে মেয়েটার কথা বলছে, বলছে ও আমার বান্ধবী পিজির, বলছে এত ওকে আমি বিশ্বাস করি। এবার ও আমাকে কি ভয় দেখাবে? এটা কি হতে পারে যে আমাকে ভয় দেখাচ্ছে বা কিছু? বলছে আমি তখন শুয়ে শুয়ে ভাবছি, ঘুম তো চোখে আসছে না ওই কথা শোনার পর। তখন আমি ভাবছি যে কিছুক্ষণ আগে 11টার দিকে, 11টা সাড়ে 11টার দিকেও তো কেউ একজন গেটের আমার নক করেছিল, সাড়াও পেয়েছিলাম, গলাও পেয়েছিলাম। আর যে সাথে এসে ওরই গলা পেয়েছিল, ডেকেছিল। তখন বলছে কি হচ্ছে, সবকিছু না মাথার মধ্যে ঘুরছে, কোনো মতো ঘুম আসছে না। তো বোন বলছে দিদি ভাই আমি অনেক চেষ্টা করে বালিশটাকে মাথা মানে মাথা থেকে উঠিয়ে বালিশটা কানের উপর দিই, চেপে ধরে আমি শোয়ার চেষ্টা করি। বলছে আমি ঘুমাচ্ছি, ঠিক ভোর রাত, মানে ধরো ওই 4টে-5টে হবে এরকম। বলছে আমি ঠিক আনুমানিক ওই সময়টা বলতে পারবো না, আমাকে না ডাকছে। আর আমার রুমের মধ্যে দাঁড়িয়ে আমাকে পায়ের মধ্যে এরকম করে হাত দিচ্ছে। আমি বললাম কি হলো? আর সত্যি কথা বলতে না আমার মাথায় কিছু নেই, আর ঘুমিয়েছি তো জাস্ট কয়েক মানে ঘন্টা হবে, কিছুক্ষণ, মানে ঘন্টাও বলা ভুল হবে, 1-1.5 ঘন্টা আগে শুয়েছি। হ্যাঁ, তার মধ্যে ঘুম তো পুরো গভীর, চোখ মানে খুলতে পারছি না। পায়ের মধ্যে না সমানে এরকম করে টোকা দিচ্ছে, সমানে। মানে আমরা যেরকম বলি না ওই ওট, ওই ওট, ওই ওট, যেরকম আমরা করি না, ঠিক আস্তে আস্তে ঠিক ওরকম। বোন বলছে আমি একবার বালিশটা নিয়ে আমি বললাম দূর, ভালো লাগছে না। একবার বোন এই কথা বলে, তারপর না ঘুমটা তো ভেঙে গেছে, মানে উঠতে পারছে না, তো সেন্সটা রয়েছে, শরীর দিচ্ছে না। তখন ও ভাবছে আমি তো আমার রুমে শুয়ে রয়েছি, আমার রুম তো আমি ভালো করে লক করেছিলাম ভেতর থেকে, তাই আমার পায়ে কি হাত দিচ্ছে? বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, তোমাকে আমি কি বলবো, আমি যখন বালিশটা মুখ থেকে সরিয়ে ঘুরে এরম তাকাই, ওফ, আমি দেখছি যে বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাকে হসপিটালে রেখে এসছি, সে আমাকে হসপিটালের যে ইউনিফর্ম থাকে সেই ইউনিফর্ম পরে রয়েছে, মাথার এখান থেকে রক্তটা ইউনিফর্মের এইখানটা বুকের সামনে দিয়ে চুইছে একদম, মানে কি বলবো, মানে মনে হচ্ছে এখনই মাথা ফেটে রক্তটা বেরোচ্ছে, গল গল করে রক্ত পড়ছে। ও আমাকে পায়ে হাত দিয়ে ডাকছে, আমি সাথে সাথে এই দৃশ্য দেখে খুব জোরে চিৎকার করে উঠি। চিৎকার যখনই আমি করে উঠি, আমার না শরীর পুরো একদম মানে কি বলবো সেন্সলেস হবার অবস্থা, মানে আমার সেন্স আউট হবে। সে কিন্তু নেই রুমে, কিন্তু সে নেই, সে গায়েব হয়ে গেছে। সাথে সাথে দেখছি আমার ফোনে রিং হচ্ছে। ওই সময় আমি, ফোন আমার সামনে পড়ে রয়েছে, পায়ের পাশে, আমি ফোন খুঁজে পাচ্ছি না। হয়, এটা হয়, আমি জানি বোন, এটা হয়। হিট অফ দ্য মোমেন্ট, ওই সময় তুমি যে ভয়ের মধ্যে রয়েছো, সাংঘাতিক একটা সিচুয়েশন। শুধু শ্রোতা বন্ধু তোমরা ভাবো জিনিসটা। তখন বোন বলছে ফোনটা আমি যখন খুঁজছি তখন দেখছি অনেকক্ষণ পর দেখছি ফোনটা আমার পায়ের পাশেই পড়ে আছে। আমি ফোনটা নিয়ে হ্যালো, 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 হ্যাঁ কে? তখন আমাকে ফোনের ওপাশ থেকে আমার সেই পিজির বান্ধবী, যার সাথে আমি হসপিটাল দিয়ে এসেছি, ও আমাকে তখন বলছে আমাদের সেই বান্ধবী যার অ্যাক্সিডেন্ট হয় সে মারা গেছে। আমি শোনা মাত্র বললাম হোয়াট, বলে ফোনটা আমার হাত দিয়ে পড়ে গেল। আমি সেন্সলেস হয়ে যাই, আমার কিচ্ছু মনে নেই। আমার যখন সেন্স ফেরে তখন আমি দেখছি বাইরে রীতিমতো পাখির শব্দ, অনেক লোকজন, মানুষজন আমার মানে রুমের বাইরে জড়ো হয়ে রয়েছে। আমি বুঝতে পারছি রীতিমতো গেটের মধ্যে সবাই চিৎকার করে ধাম ধাম করে গেটে মারছে, শব্দ হচ্ছে, আর বেলও বাজাচ্ছে রীতিমতো অনেক লোক। আমি বুঝতে পারছি, কোনো রকমে উঠলাম, উঠে আমি লকটা খুললাম। সবাই হুড়মুড় করে আমাকে এসে বললো কি হয়েছে। আর আমার চোখ মুখ দেখে সবাই বুঝতেই পারছে আমি বিধ্বস্ত, আমি ভয় পেয়ে রয়েছি, আমার ঘুম হয়নি। কিছু তো বুঝতে পেরেছে, সবাই তো সব রকম হয় না। তখন ওরা বলল যে কি হয়েছে, কি ব্যাপার। আমি সবাইকে বলি, কিছুটা সময় দেয়। তখন আমাকে ওরা আবার বলল যে পিজির এই মেয়েটি মারা গেছে, মানে যে বান্ধবীর কথা বললাম এতক্ষণ। তো আমি বললাম যে হ্যাঁ আমি খবর পেয়েছি, আমাকে তো ও বলেছে, যে বলেছে সে ছিল না, সে হসপিটালে চলে যায়। তারপর আমিও রেডি হয়ে হসপিটালে যাই, গিয়ে ওকে লাস্ট দেখা দেখলাম। তো ওর বাড়ির লোক নিয়ে চলে যায় ওকে।
এবার বড় কথা হলো, আমাদের বোন বলছে তারপরে পিজিতে থাকতে আমার খুব ভয় লাগতো একা, কিন্তু শনিবার শনিবার করে ওই বেল বলছে এখনো বাঁচে দিদিভাই, এখনো শনিবার ঠিক 11:30, 12:10, 5 এরকম সময়, তারপরে আর বাজে না। 11:30 দিয়ে ওই 12:05, 10 পর্যন্ত এখনো প্রত্যেক শনিবার ওই আমাকে বেল বাজি ডাকবে, একবারই বাজবে, একবারই কেউ বেলটাকে বাজায়। বেলটা বাজে যখনই, সাইলেন্স তো আমি করতে পারি না, বেলটা যখনই একবার আমাকে ঠিক ডোর বেলটা একবার বাজাবে প্রত্যেক শনিবার। আমি যে মারা গেছে তাকে তো খুব ভালোবাসতাম, অল্প কয়েকদিনের আমাদের বন্ধুত্ব হয়েছিল, খুব ভালো ছিল মেয়েটা, ওরা সিনিয়র ছিল। আর যেই দিদিটার কথা বলছিলাম, মানে যে বান্ধবীটার কথা বলছিলাম, তো ও পরে ওই পিজিটা ছেড়ে দেয়। তারপরে আমার সাথে যোগাযোগ হয়, কথা হয়, কিন্তু আমি এখনো পর্যন্ত ওই পিজিতে আছি, কারণ আমি এখন অন্য পিজি চেঞ্জ করতে পারবো না। আর সব থেকে বড় কথা, আমাদের বোন বলে দিদিভাই আমাদের আর্থিক অবস্থা সেই রকমও না, খুব কষ্টে বাবা মা পড়িয়েছে, মানে মানুষ করার একটা চেষ্টা করছেন, আমারও নিজের প্রচেষ্টা আছে, করে যাচ্ছি একটা জায়গা দিয়ে আর একটা জায়গা, আর একটা জায়গায়। তারপরে কি সব থেকে বড় কথা বলছে দিদিভাই, যে পিজিটায় থাকি হসপিটালটা হেঁটে যাওয়া আসা করতে পারি রাত ভিত, আর অন্য জায়গায় গেলে পারে দূরত্ব হয়ে গেলে পারে আসা যাওয়াটা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে, যার কারণে আমি ওখানেই রয়েছি, কিন্তু শনিবার করে আমি কোনো মতে বেরোই না। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দ্বিতীয় ঘটনায় যাব আরো ভয়ঙ্কর, সাথে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সবাইকে বলবো আমাদের শোনা কথা আর ভূত সত্যির ঘটনাগুলো কেমন লাগছে, কিরকম কন্টেন্ট তোমরা চাও অবশ্যই বলবে। আর তোমরা যারা আমাকে ঘটনা পাঠাচ্ছ মেল করে, আমি সবার ঘটনা একে একে বলছি, আস্তে আস্তে আরো পাঠাতে থাকো, সবারটাই শেয়ার করে দেবো। তো চলো, আগে পরে হবে তার জন্য কিন্তু দুঃখিত, কেউ রাগারাগি করো না। এবার বলি দ্বিতীয় ঘটনা। আর হ্যাঁ, ভূত সত্যি আমাদের ভূত সত্যি চ্যানেলের আসছে সপ্তাহে ঘটনা কিন্তু দারুণ দারুণ সিলেক্ট করা আছে। আর আগামীকাল শোনা কথায় যে ঘটনা আসবে দুপুর 2টোয়, দারুণ একটা ঘটনা, দারুণ, আর প্রমাণ সহকারে আছে ঘটনাটা। যিনি পাঠিয়েছেন তার রীতিমতো ভয়েস আছে, তোমরা শুনতেই পারবে। তো চলো ঘটনার আসি। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে পাঠানো হচ্ছে প্রকাশ রায়। দাদা ভাই বলেছেন আমার নাম বলবেন, কোনো অসুবিধা নেই, কারণ এই ঘটনাটা আমার পাড়ার অনেকের সাথে হয়েছে, এই ঘটনাটা অনেকেই জানে। আচ্ছা, এবার ঘটনাটা বলি। দাদাভাই বলেন আমাদের যেখানটা থাকি, মানে আমরা একটা গ্রামে বাস করি, আমাদের বাড়িটা বলতে পারেন শহরও না আবার গ্রামও না, মোটামুটি মেশানো বলতে পারেন। তো বলছে, এবার মেশানো কেন বলছি, দাদাভাই বলছেন একটা পোল আছে, একটা সিমেন্টের ছোট্ট করে পোল, মানে বলতে পারো সাঁকোও বলতে পারো, নিচ থেকে জল যায় যেহেতু। বলছে ওই যে পোলটা, ওই পোলের বাঁ সাইডে গেলে হচ্ছে পুরো শহর, আবার ওই পোলটা পেরিয়ে যদি ডান দিকে যাও তাহলে ওই দিকটা হচ্ছে পুরো গ্রাম্য পরিবেশ, মানে চাষ বাস, ছোট ছোট বাড়ি, মাটির বাড়ি, বেড়ার বাড়ি, টিনের বাড়ি, পাকা বাড়িও আছে। আর পোলের ওই পারে গেলে পারে হচ্ছে সব বড় বড় বাড়ি, সবার বাড়িতে গাড়ি রয়েছে, গ্যারাজ ঘর রয়েছে, মানে ওই দিকটা শহর। তাই জন্য গ্রাম শহর দুটো মিলিয়ে বলতে পারবো, পুরোটা বলতে পারবো না গ্রাম্য পরিবেশ বা শহর। বর্ণনাটা দিয়ে দিলাম দাদা ভাইয়ের মতো। দাদা ভাই বলছেন যে একদিনকে পোলে বসে সন্ধ্যাবেলা গল্প করছি, আমার সাথে প্রায় ধরে নাও 7-8 জন রয়েছে, পোলের দু প্রান্তে এই পাশে আর এই পাশে সবাই বসে গল্প করছি। হঠাৎ করে এক বন্ধু আমাকে বলল, ওই দেখ ওই পাড়ার এক বৌদি আসছে। ঘটনাটা খুব ভালো করে শুনবে, ঘটনাটা কিন্তু খুবই বোঝার ঘটনা, প্রচন্ড ভয়ের ঘটনা। তো আমাকে বলছে ওই দেখ ওই পাড়ার বৌদি আসছে, মানে ওই পাড়ার মানে শহরের বৌদি। ওই পাড়ার কোনো মেয়ে বউ আসলে যাদের সাথে পরিচয় আছে আমরা বলতাম যে ওই দেখ শহরের বৌদি আসছে আমাদের গ্রামে, আমরা বলতো ও বৌদি গ্রামে কি কাজ রয়েছে, ঘুরতে যাচ্ছ, মানে এরকম যে পাড়ার থাকে না ছেলেপুলেরা যেরকম ইয়ার্কি করে। বলছে ওই দেখ ওই পাড়ার বৌদি আসছে।
যখন বন্ধুটা বলেছে ওই রকে বসে রয়েছে, তা তখন আমাদের প্রকাশ ভাই বলছে, হ্যাঁ বৌদি আসছে তো কি হয়েছে, আসুক না, তো আসতেই পারে, এই কথা বলেছে। বলতো তখন ওই বৌদিটা দেখতে দেখতে প্রকাশ ভাইয়ের দিকে তাকাতে তাকাতে চলে যায়। তা ওরা আবার কথা বলছে। এবার হট করে ওখানে 7-8 জন রয়েছে। প্রকাশ দাদাভাই বলছে যে অনেকক্ষণ ধরে বসে আছি, ভালো লাগছে না, তো খিদে খিদে পাচ্ছে। তা আমি আবার ওই রকে বসা আমার যে চালা চামুন্ডা রয়েছে বন্ধুগুলো, ওদেরকে বললাম, তোরা কিরকম বন্ধু হয়েছিস রে? হ্যাঁ, এই মুখ শুকিয়ে বসে রয়েছি, সারাদিন ঠিক মতো খাইনি, কাজে গেছিলাম, আর না আসলেও তোরা বলবি হ্যাঁ এখন তো গল্প করতে আসিস না, বাড়িতে কি করিস, প্রেম টেম করছিস নাকি, না আসলেও জ্বালা, আসলে পরে কেউ তো পকেট থেকে 2 পয়সা খরচা করিস না, একটু কিছু খাওয়া। তো দাদাভাই বলতে আরো 2-3 জন তখন বলছে, হ্যাঁ হ্যাঁ চল চল, সবাই মিলে টাকা দিয়ে চপ মুড়ি নিয়ে আসি, পোলে বসে আড্ডা মারবো, চপ মুড়ি খাবো। আর পোলের সাইডে একটা ছোট্ট ঘুমটি চায়ের দোকান আছে, ওই কাকাকে বলে দেবো চা দিয়ে যাবে। তো ওই চপ খাওয়ার কথা শুনে আমাদের প্রকাশ দাদাভাই বলছেন যে 2-3 জন উঠে চলে গেল, মানে আসর বন্ধ, ওদের আসর দিয়ে চলে গেল, ওই যে চপের পয়সা খসবে পকেট থেকে চলে যায়। ওরা প্রচন্ড কঞ্জুস। তা আমরা তখন গুনে দেখলাম টোটাল আমরা 8 জন বন্ধু আছি। তো বললাম ঠিক আছে চল, 8 জনের মতো 8টা চপ নিবি, আলুর চপ। এই তোরা সব আলুর চপ খাবি তো? তোরা বললো হ্যাঁ। বললো তোরা সব আলুর চপ খাবি তো? বলছে হ্যাঁ। তখন বললো যে একজনকে এই যে 8টা আলুর চপ নিয়ে আয়, আর সববার 10 টাকা করে মুড়ি নিবি, 10 টাকা করে আলাদা আলাদা মুড়ি নিবি, বলবি ওই মুড়ির প্যাকেটে একটা একটা করে আলুর চপ দিয়ে দিতে। ভালো কথা, সবাই টাকা দিলাম, দিয়ে আলুর চপ 10 টাকা করে মুড়ি, সাথে ওই মুড়ির সাথে একটু ছোলা মাখা, তারপরে একটু শসা পেঁয়াজ ওই কাকা দিয়ে দেয় চপের দোকানে। তো তার জন্য মুড়িটাও ভালো বিক্রি হয় ওনার। এবার খাচ্ছি, আর এইদিকে কাকাকে বললাম, কাকা একটুখানি চা বানাও, সব লিকার চা পাশের দোকানে। তো আমাদের বেশ জমে গেছে আসর, বসে আছি। এদিকে আকাশে প্রচুর মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে দেখছি। তো সবাই তখন বলল, একটুখানি মজা করে ভাবলাম চপ খাবো, মুড়ি খাবো মেখে, আর বেশ দারুণ লাগে দেখবে, বেশ সিদ্ধ ছোলা, তার মধ্যে ছোট ছোট করে কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা, মুড়ি আর দিয়ে, যদি চপ দিয়ে আলুর চপ বিশেষ করে যদি মুড়িটা মাখিয়ে নিতে পারো, অপূর্ব লাগে খেতে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, যদিও আমি খাই না। আচ্ছা, তো সব থেকে বড় কথা বলছে, ওই মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই মেঘ করেছে একদম, আকাশ না মনে হচ্ছে গঙ্গা হয়ে গেছে, পুরো মেঘ করে আছে। তো সবার মুখটা ভাতের হাড়ি হয়ে গেল, যে একটু মজা করে খাবো, গল্প টল্প করবো, আর এরকম আকাশটা কখন বৃষ্টি চলে আসবে। এবার সব থেকে বড় কথা কি, কেউ থাকে শহরে, কেউ থাকে গ্রামে, আর সব থেকে বড় কথা হচ্ছে মানে কাছাকাছি তো কারোর বাড়ি না, কেউ সাইকেল কেউ বাইক নিয়ে আসে, সেই সাগর এই পাশে ও পাশে সব আমরা রেখে দিয়ে আড্ডা মারি। তো আমাদের প্রকাশ দাদা ভাই বলছে খুব সুন্দর একটা ওয়েদার, কিন্তু ওই যে সবাই ভয় পাচ্ছে ঝরঝর করে বৃষ্টি চলে আসলে, আর সবাই তো মোটামুটি আমরা কাজ করি, বৃষ্টিতে ভিজলেও জ্বর এসে যেতে পারে, সিজনটাও চেঞ্জ হচ্ছে। তো এই করতে করতে তখন ওই চা সব খেয়ে যে যার মতো বেরিয়ে যাই। তখন মোটামুটি ওই মেঘ বিদ্যুৎ চমকানো এরকম একটা আবহাওয়া হয় যখন, মানে একটা আবহাওয়া যখন ওরকম বৃষ্টি মুখর হয়ে ওঠে, তখন ওই গ্রামের সাইডে, মানে যে দিকটা প্রকাশ দাদাভাই থাকেন, বলছে ওইদিকে না লোকজন নেই, যে যার মতো গ্রাম তো গ্রামই, সব ওই মেঘ দেখে সব যার যার হাট থেকে দোকান বাজার মার্কেট করে যার যার মতো ঢুকে গেছে, টোটো অটো যারা চালায় সব নিয়ে ঢুকে যাচ্ছে। তো আমি সাইকেলটা নিয়ে পেছনে পেছনে যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা। দাদাভাই বলছেন আমি যখন বাড়ি যাই, আমার বাড়ি যেতে রাস্তায় একটা ভাগাড় পড়ে, যেখানে গরু মহিষ আগে পুঁতে দিত, এখন আর পোতে না, ওখানে ফেলে দিয়ে চলে যায়, ওইখান থেকে যেতে হয়। আর ওখানে এত বিটকেল, এত জঘন্য নোংরা একটা স্মেল বেরোয়, মানে মুখ দিয়ে না ভাত বেরিয়ে যাবে। তো দাদাভাই বলছে আমি ওইখানে ঢুকবো তার আগেই রুমাল পকেট থেকে বের করিনি, এক হাতে সাইকেল ধরে যাচ্ছি চালিয়ে, আর এক হাতে রুমাল এরকম করে দিয়ে রেখেছি। আর দাদাভাই বলছে আমি রুমালের মধ্যে যখনই অফিস যেতাম
তখনই আমি রুমালের মধ্যে পারফিউম স্প্রে করে নিতাম, কারণ ওইখান থেকে আমাকে যাতায়াত করতে হতো। আমি তো সকালবেলা অফিস যেতাম, যখন খাওয়া দাওয়া করে যেতাম, তো আমার যাতে বেরিয়ে না যায় সবকিছু পেট থেকে, তার জন্য আমি ওই রুমালটা সবসময় ওখানে আসলেই চেপে নিতাম। সেটা আমি অফিস যাওয়ার ক্ষেত্রে, আবার অফিস থেকে বাড়ি যাওয়ার ক্ষেত্রে সেম। দাদা ভাই বলছেন, এক হাতে আমি সাইকেল ধরে চালিয়ে চালিয়ে যাচ্ছি, এক হাতে রুমাল। বলছে হঠাৎ দেখছি, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, এরকম করে চিৎকার করছে। তখন আমি বললাম, কি হলো? কে রে? সাইকেলটা আমি দাঁড় করাই, তো আস্তে আস্তেই যাচ্ছিলাম, রাস্তা পুরো ফাঁকা, আর গুম গাম গুম করে শব্দ হচ্ছে। আমি দাঁড়িয়ে বললাম, কি হলো? ভাগাড়ে কি কাউকে টেনে ফেনে নিয়ে গেল নাকি? আর সব থেকে বড় কথা, মানে মানে হতেই পারে, যা দিনকাল, হতেই পারে কোনো এরকম সময় ফাঁকা রাস্তা, তো হয়তো টেনে নিয়ে গেছে মেয়ে বউকে। তো আমি সাথে সাথে দাঁড়িয়ে আমি বললাম, কে ওখানে? কে কে চিল্লাচ্ছিস? কে? আমি তখন সাড়া দিচ্ছি, আর আমি দুপাশে দেখছি, সামনে আর পেছনে কেউ আসছে নাকি, কোনো গাড়ি আসছে কিনা। তখন বলছে, দাদা ভাই সাইকেলটা স্ট্যান্ড করে ওই ভাগাড়ের ওই দিকটা, মাঠ তো মাঠ, তারপরে কিছুটা দূরে মাঠের মধ্যে নোংরা, হেঁটে গেলে পরে একটা ঢিপি আছে, ঢিপির পেছন দিক থেকে শব্দটা আসছে। এবার দাদা ভাই বলছে যে, আপনি ম্যাডাম বিশ্বাস করবেন না, আমি ভাবছি কোনো মহিলাকে নিয়ে গেছে, নয় এই পাড়ার মহিলা, নাহলে অন্য কোথাও থেকে অনেক ব্যাচেলার ছেলেপেলেরা তো আসে, আড্ডা মারে, কোনো মেয়ে বউ নিয়ে এসছে, হয়তো ওই পেছন দিকে নিয়ে গেছে, কিছু হয়তো কুকাজ করতে গেছে, হয়তো বাধা দিয়েছে, মারধর করছে, এই ভেবেছে। দাদাভাই বলছে, আমি আস্তে আস্তে পা টিপে ওই নোংরার মধ্যে প্যাচ করে উঠলো, কি আছে গু ফু আমি জানি না, ওরকম মানে আমার ঘৃণাও লাগছে। আমি আস্তে 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 যাই। বলছে, ঢিপির ওখানে কিচ্ছু নেই, মানে আলো তো নেই, এমনি তো মেঘ করেছে। আমি এরকম করে না লুকিয়ে লুকিয়ে দেখছি, কিন্তু বোঝা যাচ্ছে অন্ধকারে কিছু নেই। এইবার দাদা ভাই বলছে, বিশ্বাস করবেন না, একটা বাজ পড়লো কিনা জানি না, আমার গা কাটা দিয়ে উঠেছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ও গা কাটা দিয়ে উঠেছে একদম। বলছে, একটা বাজ পড়লো, বিদ্যুৎ মানে চমকে উঠলো, চারপাশটা পুরো আলোকিত হয়ে গেল। আমি খুব ভালোভাবে দেখলাম, মানে কি বলবো, একটা মহিলা যার পেছন দিকটা দেখেছে দাদা ভাই, বলছে উলঙ্গ, চুল ছাড়া, সে ওখানে বসে কিছু একটা করছে বসে। আমি তখন না ভয়তে আমি বলছি, সর্বনাশ করেছে, এখানে মহিলা, এই তো মহিলারই গলা পেলাম, ইরে বাবা, উলঙ্গ। এবার ওই দেখে ভয়ও পাচ্ছি, উলঙ্গ দেখে, আর মানে মাথার মধ্যে নানা রকম চিন্তা আসছে, তো নিশ্চয়ই কিছু করে ফেলেছে কেউ। হ্যাঁ, কি ব্যাপার, অনেক সময় হয় না, হয়তো অপহরণ করে নিয়ে এসছে, শ্লীলতাহানি করেছে, হয়তো মার্ডার করে দিয়েছে, হয়তো শেষ সময়টা আমি এই সময় এসছি। আমার তো প্রচন্ড ভয় লাগছে। দাদাভাই বলছে, আমি ভাবছি সামনে যাব, না আমি এখান থেকে দেখবো, না রাস্তায় লোক ডাকবো। বলছে আমাদের প্রকাশ দাদা ভাই যে, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমি খুব সাহসিকতার সাথে আমি মানুষের খুব উপকার করি, চেনা হোক অচেনা, সেই কারণে আমি দাঁড়িয়ে যখন ওনাকে আবার দেখছি, ওই বিদ্যুৎ যখন চিরিক চিরিক করে উঠছে, ওই আলোতে আমি দেখলাম যে না, একজন মহিলা কিছু একটা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি অক পারতে পারতে কোনো রকমে মুখ চেপে, কারণ যদি সে বুঝে যায় যে এখানে কোনো মানুষ আছে, হয়তো সে মানুষ না, যাকে আমি দেখেছি মহিলা, সে মানুষ না। দাদা ভাই বলছেন, ম্যাডাম আমি সাইকেলে উঠি, আমি মানে বমি করব কি করব, মরে যাব আমি জানি না, আমি সাইকেল রুমাল ফুমাল বুকের মধ্যে গুজে নিয়ে, আর গন্ধ লাগছে না, আমার কোনো গন্ধ না, আমি সাইকেলে উঠে হ্যান্ডেল শক্ত করে ধরে গায়ে যত জোর আছে আমি প্রেসার দিয়ে সাইকেল চালাচ্ছি, ঘাম না টপ 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 করে আমার পড়ছে, আমি সাইকেল চালাচ্ছি। অনেকটা আসার পর দেখছি একটা টোটো আসছে, টোটোর আলো আমার মুখে এসে পড়ছে। তখন আমাদের দাদা ভাইয়ের সামনে যখন টোটোটা আসে, টোটোওয়ালা যে সে দাদা ভাইকে চেনে,
সে তখন বলছে, কিরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? এই কথাটা বলে, দাদাভাই বলে, এই কথাটা আমি শুনলাম আর মনে আছে আমি সাইকেল থেকে পড়ে গেলাম। দাদাভাইয়ের যখন সকালবেলা জ্ঞান আসে, দাদাভাই বলছে, ম্যাডাম, সোনা ম্যাডাম, আপনাকে কি বলবো, আমি সবাইকে বলি থাকতাম, ওই যে ঘটনাটা হয় সেদিন রাতে, রাতভর অনেক বৃষ্টি হয়, যেটা আমি সকালে হুঁশ পাই। আমি তো সেন্স অবস্থায় বাড়িতেই ছিলাম। ডাক্তার টাক্তার সবই নাকি ওই বৃষ্টিতে বাড়িতে এসছে। আমার বড় দাদা নিয়ে এসেছিল, প্রকাশ দাদা ভাইয়ের আবার দাদা আছেন, ওনার বিয়ে হয়ে গেছেন, প্রকাশ দাদা ভাই এখনো আনম্যারিড। দাদাভাই বলেন, আমি ওই জায়গাটা ছেড়ে দিলাম। আমার দাদা বৌদি মা বাবা আমরা সবাই একসাথে থাকতাম, ওখান থেকে ছেড়ে আমরা শহরের দিকে চলে আসি। মানে ওই যে ব্রিজ বা সাঁকো যেটাই বলো না কেন, পোল, ওর অপর সাইডে প্রথমেই বললাম একদিকে গ্রাম একদিকে শহর, বলে আমরা শহরের দিকে চলে আসি। এই ছিল আমাদের প্রকাশ দাদা ভাইয়ের সত্য ঘটনা। দর্শক বন্ধুরা, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আজকে আসবো, শুধু নামগুলো বলে দিই, দাঁড়াও। আমার তো ঘটনা দুটো দারুণ লেগেছে। ডক্টর মৌসুমী দত্ত, রত্না রত্না সিং, আচ্ছা, প্যান্থার গেমিং, স্নেহা মাইতি, ক্রিয়েশন অফ তোতা, সৌরভ সরকার, উমা ঘোষ, বাহ, অনুপম বিশ্বাস, সুমন ভট্টাচার্য, এম এস বিউটি, মিলি চক্রবর্তী, পিয়ালি, সীমা দাস মুন্না, স্বপ্না আরিয়া, মাহি রয়, এস কে কালিম, রীনা চক্রবর্তী, দেবাশিস ভট্টাচার্য, শান্তুর দুনিয়া, মৌসুমী দে, সেরিন উদ্দিন, কলকাতা বাসদ্রোণী থেকে নিতাই সরকার, কাছড়াপাড়া থেকে, মুর্শিদাবাদ থেকে রূপালী কর, সরি রূপালী খান, আই মাই মিস্টেক, আচ্ছা, শুভজিৎ রায়, রাজীব জাসওয়াল, শ্রেয়াস। আচ্ছা, অনেকগুলোই নাম হয়তো আমার কাছে আজকে মিস হয়ে গেল, কারণ একটা কথা বলি, তোমাদের তো কোনো মিথ্যে বানিয়ে বলার কোনো ব্যাপারই নেই, কারণ তোমরা আমার নিজের লোক। আমি এই ডায়েরিটার মধ্যে কোন পেজে আমি লিখেছি নাম, আমি না মিসিং করে ফেলেছি, জানো তো। তো যাই হোক, তোমরা কমেন্ট করো, কালকে আমি অবশ্যই তোমাদের নামগুলো বলে দেবো, ঠিক আছে? যাদের নাম বলতে পারলাম না কেউ রাগারাগি করবে না কিন্তু। আগামীকাল রাত ঠিক 10:30টার সময় নামগুলো সব বলে দেবো। আর হ্যাঁ, এইটুকুনি তো বিশ্বাস করোই দিদি ভাইকে। আর একটা কথা বলি, নেক্সট উইক থেকে মানে আসছে সোমবার, মঙ্গলবার, বুধবার, তোমরা যারা এই সপ্তাহে কমেন্ট করছো আমার শোনা কথায়, তোমাদেরও নাম কিন্তু আমি শোনা কথায় সোমবার, মঙ্গলবার, বুধবার জানিয়ে দেবো, ঠিক আছে? কমেন্ট করতে থাকো। আজকের মতো টাটা, গুড নাইট। আর ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে কমেন্টে। চলো।